Thank you and welcome all again to my class. আজকে আমরা তরঙ্গের উপরিপাত অর্থাৎ সুপারপজিশন অফ ওয়েভস নিয়ে আলোচনা করব। তরঙ্গের উপরিপাত, একটি তরঙ্গের উপর আরেকটি তরঙ্গ যদি আপতিত হয় এসে, মানে একাধিক তরঙ্গ এক জায়গায় এসে পড়লে তাকে বলা হয় তরঙ্গের উপরিপাত অর্থাৎ সুপারপজিশন অফ ওয়েভস। আমরা জানি, আলোচনা করেছি যে তরঙ্গ কি শক্তি সঞ্চালনের একটি কৌশল বা ধরন হলো তরঙ্গ, অথবা বলা যায় যে সাম্য অবস্থান থেকে একটা তৈরি ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্সের গতি হচ্ছে তরঙ্গ। তো তরঙ্গের উপরিপাত বলতে মাধ্যমের কোনো বিন্দুতে বা মাধ্যমের কোনো স্থানে একাধিক তরঙ্গ যদি একসাথে চলে, একাধিক তরঙ্গ যদি একসঙ্গে চলে বা একাধিক তরঙ্গ একটি আরেকটির উপর আপতিত হয়, তাহলে সেই ঘটনাকে তরঙ্গের উপরিপাত বলে। তরঙ্গের উপরিপাতের ফলে প্রত্যেকটি তরঙ্গ তাদের নিজস্ব ধর্ম বজায় রাখে। অর্থাৎ একটা বিন্দুতে একাধিক তরঙ্গ যদি এসে পৌঁছায় তাহলে প্রত্যেকটি তরঙ্গের যে নিজস্ব ডিস্টারবেন্স কোনো একটা মুহূর্তে তাদের উপরিপাতনের ফলে লব্ধি ডিস্টারবেন্স তরঙ্গগুলির প্রত্যেকটির নিজস্ব ডিস্টারবেন্সের ভেক্টর সাম। একটা বিন্দু একটি তরঙ্গের জন্য উপরের দিকে 3 সেন্টিমিটার যায়, আরেকটি তরঙ্গ সে তাকে 2 সেন্টিমিটার উপরে নিয়ে যেতে পারে। তাহলে দুটি তরঙ্গ যদি একসাথে পড়ে তাহলে 2 আর 3 মিলে 5 সেন্টিমিটার উপরে যেতে পারে। যদি বিপরীত দিকে হয় তাহলে -3 আর 2 বিপরীত দিকে, তাহলে 1 সেন্টিমিটার 3-এর দিকে যাবে। যদি অন্য অ্যাঙ্গেলে হয় তাহলে ভেক্টর সাম করতে হবে। অর্থাৎ তরঙ্গের উপরিপাতে প্রত্যেকটি তরঙ্গ তাদের নিজস্ব ধর্ম বজায় রাখে এবং তরঙ্গের উপরিপাতের প্রিন্সিপাল রয়েছে, নীতি রয়েছে, প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভস। তরঙ্গের উপরিপাতের নীতি কি? সেই নীতি যে কোনো মুহূর্তে তরঙ্গ মানে তো প্রত্যেকটি মাধ্যমের প্রত্যেকটি কণা সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতিতে দুলছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কণার বিভিন্ন সরণ থাকে, বিস্তার থাকে। তাই নির্দিষ্ট কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো একটি কণার লব্ধি সরণকে যদি ডিস্টারবেন্স ধরি, তাহলে নির্দিষ্ট কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো কণার লব্ধি সরণ প্রত্যেকটি তরঙ্গের জন্য কণাটির সরণের ভেক্টর যোগফলের সমান। কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো বিন্দুর লব্ধি সরণ প্রত্যেকটি তরঙ্গের জন্য কণাটির সরণের ভেক্টর যোগফলের সমান। একটি কণার উপর একাধিক তরঙ্গ যদি এসে উপরিপাতন ঘটে ওই বিন্দুতে, তাহলে ওই বিন্দুর লব্ধি সরণ প্রত্যেকটি তরঙ্গের জন্য যে কণাটির সরণ তাদের ভেক্টর যোগফলের সমান হবে লব্ধি সরণ। এটি হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি। যদি ধরি মাধ্যমের x বিন্দুতে t সময়ে প্রথম তরঙ্গের জন্য সরণ y1 = a sin ωt - kx। x বিন্দুতে t সময়ে সরণ হচ্ছে y1 প্রথম তরঙ্গের জন্য, আর দ্বিতীয় তরঙ্গের জন্য যদি হয় a sin ωt + kx,
তাহলে উপরিপাতের নীতি অনুযায়ী তরঙ্গের কি লিখতে পারি? এই তরঙ্গ যদি বিন্দুটিকে y1 পরিমাণ সরণ ঘটায়, এই তরঙ্গ যদি y2 পরিমাণ সরণ ঘটায়, তাহলে লব্ধি সরণ y resultant is equal to y1 plus y2। ভেক্টর সমষ্টির সমান হচ্ছে লব্ধি সরণ, এবং এই তরঙ্গের উপরিপাতের যে নীতি সেটি যে কোনো তরঙ্গের জন্যই প্রযোজ্য, যে কোনো তরঙ্গের জন্যই প্রযোজ্য। এই নীতিটি সমস্ত তরঙ্গের জন্যই প্রযোজ্য। তো তরঙ্গের উপরিপাতের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি ঘটনা ঘটতে পারে, যার মধ্যে একটি ঘটনা স্থাণু তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভস বা স্টেশনারি ওয়েভস। তরঙ্গের উপরিপাতের জন্য তিনটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। কি কি ঘটনা ঘটতে পারে? এক নাম্বার হচ্ছে স্থাণু তরঙ্গ তৈরি হতে পারে। যাকে বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। দুই নাম্বার হতে পারে স্বরকম্প অর্থাৎ বিটস। তিন নাম্বার হতে পারে ব্যতিচার বা ইন্টারফারেন্স। প্রধানত এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে দুটি প্রায় সদৃশ চলতরঙ্গের উপরিপাতের ফলে, সুপারপজিশনের ফলে। কি হতে পারে? স্থাণু তরঙ্গ সৃষ্টি হতে পারে, স্বরকম্প হতে পারে, ব্যতিচার হতে পারে। স্থাণু তরঙ্গ কাকে বলছে? সমান বিস্তার, বেগ এবং কম্পাঙ্ক বিশিষ্ট। কি বললাম? সংক্ষেপে মনে রাখবে, বিস্তার, বেগ, কম্পাঙ্ক। বিস্তার, বেগ এবং কম্পাঙ্ক দুটি চলতরঙ্গ যাদের প্রত্যেকের বিস্তার সমান, প্রত্যেকের বেগ সমান, প্রত্যেকের কম্পাঙ্ক সমান। অর্থাৎ দুটি চলতরঙ্গ যাদের বিবেগ সমান। মনে রাখার জন্য দুটি চলতরঙ্গ সমান বিস্তার, বেগ এবং কম্পাঙ্ক বিশিষ্ট। যদি বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে উপরিপাতন ঘটে, সুপারপজিশন হয়, তখন যে তরঙ্গ তৈরি হয় সেটি মাধ্যমের মধ্য দিয়ে আর বিস্তার লাভ করতে পারে না। যে অংশে উপরিপাতন ঘটে সেই অংশেই সীমাবদ্ধ থাকে। সেইরূপ তরঙ্গকে বলা হয় স্থাণু তরঙ্গ। সমান বিস্তার, বেগ এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে আপতিত হলে, একে অপরের উপর আপতিত হলে, উপরিপাতন ঘটলে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটি মাধ্যমের ওই অংশেই সীমাবদ্ধ থাকে, মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না।
সেরূপ তরঙ্গকে বলা হয় স্থাণু তরঙ্গ। আর স্বরকম্প সমান বিস্তার বেগ কিন্তু স্বল্প পৃথক কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ। কি বললাম? দুটো চলতরঙ্গ বিস্তার সমান বেগ সমান কিন্তু কম্পাঙ্ক হালকা কম বেশি, অল্প কম বেশি কম্পাঙ্ক। তারা যদি এসে মাধ্যমের কোনো একটা অংশে পরস্পর উপরিপাতন ঘটে, উপরিপাতিত হয়, তাহলে যে লব্ধি তরঙ্গ তৈরি হয় সেই তরঙ্গের প্রাবল্য পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। দুটি চলতরঙ্গ সমান বিস্তার সমান বেগ কিন্তু কম্পাঙ্কের অল্প তফাৎ। এরূপ দুটি চলতরঙ্গ মাধ্যমের কোনো অংশে এসে উপরিপাতন ঘটলে, একে অপরটির উপর আপতিত হলে যে লব্ধি তরঙ্গ তৈরি হয় রিজাল্ট্যান্ট ওয়েভ, তার প্রাবল্য পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। এরূপ ঘটনাকে বলা হয় স্বরকম্প বা বিটস। চলতরঙ্গ দুটির কম্পাঙ্কের যে তফাৎ সেটি হচ্ছে বিটসের সংখ্যা, বিটস নাম্বার বা স্বরকম্প সংখ্যা। আর ব্যতিচার বা ইন্টারফারেন্স কাকে বলে? সমান বিস্তার সমান বেগ সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ যদি সর্বদাই একটি সুনির্দিষ্ট দশা পার্থক্য বজায় রেখে, ব্যতিচারের সংজ্ঞা কি? সমান বিস্তার সমান বেগ সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ যদি সর্বদাই একটি সুনির্দিষ্ট দশা পার্থক্য মানে ফেজ ডিফারেন্স বজায় রেখে মাধ্যমের কোনো অংশে একে অপরের উপর আপতিত হয়, তাহলে লব্ধি তরঙ্গের প্রাবল্য মাধ্যমের কোনো বিন্দুতে বৃদ্ধি পায়, কোনো বিন্দুতে হ্রাস পায়। এরূপ ঘটনাকে বলা হয় ব্যতিচার বা ইন্টারফারেন্স। তাহলে কি লিখলাম? তিনটি সংজ্ঞা বোর্ডে লিখেছি। স্থাণু তরঙ্গ মানে স্টেশনারি অর স্ট্যান্ডিং ওয়েভস, সমান বিস্তার সমান বেগ ও সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ, সংক্ষেপে বি বেগ সমান, সমান বিস্তার বেগ এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে একে অপরের উপর আপতিত হলে যে তরঙ্গের সৃষ্টি হয়, দুটার উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গের সৃষ্টি হয় তা মাধ্যমের ওই অংশেই সীমাবদ্ধ থাকে, যে অংশে পরস্পর আপতিত হলো, মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না। এরূপ তরঙ্গকেই স্থাণু তরঙ্গ বলে। সমান বিস্তার বেগ এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে যদি একে অপরের উপর আপতিত হয়, তাহলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা মাধ্যমের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে না, ওই অংশেই সীমাবদ্ধ থাকে। যেহেতু এক জায়গায় সীমাবদ্ধ থাকে, এগিয়ে চলে না, স্ট্যান্ড করে যায়, সেজন্য সেই ওয়েভকে স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ বলা হয়, বাংলায় বলা হয় স্থাণু তরঙ্গ। আর স্বরকম্প বা বিটস সমান বিস্তার বেগ, সমান বিস্তার সমান বেগ কিন্তু সামান্য পৃথক কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গের উপরিপাতের ফলে যে নতুন লব্ধি তরঙ্গ সৃষ্টি হয় তার প্রাবল্য পর্যায়ক্রমে বাড়ে কমে, তার প্রাবল্য পর্যায়ক্রমে বাড়ে এবং কমে। বিস্তার সমান থাকবে, বেগ সমান থাকবে কিন্তু কম্পাঙ্ক হালকা পার্থক্য থাকবে। সেরূপ চলতরঙ্গের উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয় তার প্রাবল্য পর্যায়ক্রমে বাড়ে কমে, এই ঘটনাকে স্বরকম্প বলে। আর কম্পাঙ্কের পার্থক্যটাই হলো স্বরকম্পের সংখ্যা। ব্যতিচার বা ইন্টারফারেন্স সমান বিস্তার সমান বেগ সমান কম্পাঙ্ক মানে সমান বিবেক বিশিষ্ট দুটি চলতরঙ্গ একটি সুনির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে, একটা ফিক্সড ফেজ ডিফারেন্স নিয়ে
যদি মাধ্যমের কোনো অংশে একে অপরের উপর আপতিত হয় তাহলে যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয় তার প্রাবল্য মাধ্যমের কোনো কোনো বিন্দুতে বৃদ্ধি পায় আর কোনো কোনো বিন্দুতে হ্রাস পায় প্রাবল্যটা। এরূপ ঘটনাকে বলা হয় ব্যতিচার। কিন্তু আজকের আলোচনা স্বরকম্প নয়, ব্যতিচার নয়, অনলি স্থান তরঙ্গ মানে স্ট্যান্ডিং ওয়েভস বা স্টেশনারি ওয়েভস। তো স্টেশনারি ওয়েভ তৈরি করার জন্য মূল শর্ত কি? স্টেশনারি ওয়েভ তৈরির জন্য মূল শর্ত কি? 1 নম্বর, দুটি চলতরঙ্গ লাগবে। দুটি চলতরঙ্গ লাগবেই। তাদের বিস্তার, বেগ আর কম্পাঙ্ক বিবেক সমান হতে হবে। দুটি চলতরঙ্গ তাদের বিবেক সমান এবং বিপরীতমুখী তাদের গতি থাকবে এবং তাদের উপরিপাত ঘটতে হবে। একটির উপর একটি এসে পড়তে হবে। একটা এইদিকে চলে যাচ্ছে, একটা উল্টো দিকে চলে যাচ্ছে, দুজনের টাচই হলো না, উপরিপাতন ঘটলো না। যতই সমান বিবেক থাক, বিস্তার, বেগ আর কম্পাঙ্ক সমান সমান থাক, উপরিপাতন না ঘটলে স্থান তরঙ্গ তৈরি হবে না। স্থান তরঙ্গের উদাহরণ কি? একটা রোপ বা দড়ি এক প্রান্তে আটকে অপর প্রান্ত দিয়ে যদি বারবার জার্কিং করা যায়, তরঙ্গ তৈরি করা যায়। এদিককার তরঙ্গ আর ওদিক থেকে প্রতিফলিত তরঙ্গ যদি শক্তি ক্ষয় না হয়, উপরিপাতনের ফলে স্থান তরঙ্গ তৈরি হতে পারে। অথবা বায়ু স্তম্ভে শব্দের যে তরঙ্গ, তাদের উপরিপাতনের জন্য স্থান তরঙ্গ তৈরি হতে পারে। তাহলে তারের উৎপন্ন স্থান তরঙ্গ, বা একটি তার দুই দিকে দৃঢ় অবলম্বনে আটকানো আছে, মাঝখানে ধরে টেনে ছেড়ে দিলাম বা সাইডে ধরে টেনে ছেড়ে দিলাম, তরঙ্গটা না ওপারে যেতে পারছে না এপারে যেতে পারছে। উৎপন্ন তরঙ্গ দুই দিকে বিস্তার লাভ করার পরে আবার যখন প্রতিফলিত হয়ে একে অপরের উপর আপতিত হচ্ছে, তখনই স্থান তরঙ্গ তৈরি হচ্ছে। এবং স্থান তরঙ্গ স্থানে আবদ্ধ, শক্তি সঞ্চারিত করে না, শক্তিকে ওই নির্দিষ্ট অঞ্চলে আবদ্ধ করে রাখে। যদিও শক্তির সংরক্ষণ সূত্র এখানেও পালিত হয়। এবার স্থান তরঙ্গের উৎপত্তির ব্যাখ্যা গাণিতিকভাবে এবং লেখচিত্র তৈরির মাধ্যমে আমরা দেখব যে স্থান তরঙ্গ কীভাবে উৎপন্ন হয়, স্থান তরঙ্গের কী কী বৈশিষ্ট্য রয়েছে, চলতরঙ্গের সঙ্গে স্থান তরঙ্গের কী পার্থক্য বা প্রভেদ রয়েছে, সেগুলি আমরা ধীরে ধীরে জানব। তো স্থান তরঙ্গের উৎপত্তির ব্যাখ্যা বলতে স্থান তরঙ্গ তৈরির শর্ত কী ছিল? দুটি চলতরঙ্গ লাগবে, তারা বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে একটির উপর আরেকটি এসে আপতিত হবে। চলতরঙ্গ দুটির বিস্তার সমান, বেগ সমান, কম্পাঙ্ক সমান হবে, বিবেক সমান হবে, তবেই স্থান তরঙ্গ তৈরি হবে। তো আমরা ধরে নিচ্ছি দড়ি সমান বিস্তার বলতে এ সমান বেগ বলতে ভি এবং সমান কম্পাঙ্ক বলতে এন, বিশিষ্ট দুটি চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে
মাধ্যমের কোনো অংশে আপতিত হলো, একে অপরের উপর আপতিত হলো। দুটি চলতরঙ্গ যাদের বিস্তার সমান, বেগ সমান, কম্পাঙ্ক সমান, তারা বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে একটির উপর আরেকটি আপতিত হলো। হতে পারে কি হতে পারে, এটাও তো হতে পারে যে একটি আপতিত চলতরঙ্গ এবং অপরটি প্রতিফলিত চলতরঙ্গ। একটা চলতরঙ্গ আপতিত হলো আর একটা প্রতিফলিত হয়ে আসলো। তো প্রতিফলিত হয়ে আসছে যদি বিস্তার, বেগ এগুলো সমান থাকবে, যদি শক্তি ক্ষয় না হয়, শক্তি ক্ষয় শূন্য ধরে, নাহলে বিস্তার কমে যাবে। শক্তি ক্ষয় শূন্য ধরে ধরি তাদের সমীকরণ বলতে ডিস্টারবেন্সের সমীকরণ, আন্দোলনের সমীকরণ। টি টাইমে এক্স বিন্দুর সরণ কতটা, কি সমীকরণ আছে? ইনসিডেন্ট y is equal to a sin omega t minus kx। এই চলতরঙ্গের সমীকরণ আমরা আলোচনা করেছি। y হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন অফ এ পার্টিকেল x বিন্দুতে যেটা রয়েছে t সময় মুহূর্তে, t সময়ে x বিন্দুতে অবস্থিত কণাটির সরণের রাশিমালা হচ্ছে yi is equal to a sin omega t minus kx। চলতরঙ্গের অ্যাকচুয়ালি প্রত্যেকটা মাধ্যমে প্রত্যেকটি কণা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, সরল দোলগতিতে দুলছে। তাহলে x কণাটির t মুহূর্তে সরণ কত? yi is equal to a sin omega t minus kx, যেখানে a হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, k হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। আমরা এগুলো আলোচনা করেছি। ওমেগা is equal to 2 pi by t, k is equal to 2 pi by lambda ওয়েভ নাম্বার, এগুলো আমরা জানি, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার আমরা জানি এগুলো। তো একটি চলতরঙ্গের সমীকরণ, এটা আপতিত চলতরঙ্গের সমীকরণ। এবার রিফ্লেক্টেড বা প্রতিফলিত চলতরঙ্গ আমরা বিপরীতমুখী করতে চাইছি, তাই প্রতিফলিত চলতরঙ্গ যদি নিই ওয়াই আর, সেটা কি হবে? যদি দৃঢ় অবলম্বন থেকে প্রতিফলিত হয়, শক্তি ক্ষয় হচ্ছে না, দৃঢ় অবলম্বন থেকে প্রতিফলিত হয়, তাহলে ফেজ ডিফারেন্স পাই হয়ে যায়, আমরা আলোচনা করেছি। আর যদি মুক্ত পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় তাহলে ফেজ ডিফারেন্স 0। যেহেতু উল্টা দিকে আসছে, এখানে দুটাই বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন মানে ধনাত্মক এক্স অক্ষের দিকে তরঙ্গ এগিয়ে যাচ্ছে। বিপরীত আলোচনা করেছি, বিপরীত চিহ্ন রয়েছে টি এবং এক্সের মধ্যে। বিপরীত চিহ্ন থাকলে ধনাত্মক অক্ষের দিকে তরঙ্গটা এগিয়ে চলেছে। তো উল্টো দিকে যদি আসে, এবার বিপরীত দিকে আসছে, এক্সের বিপরীত দিকে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যদি আসে, তাহলে এটা হবে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। একই চিহ্ন আছে মানে ঋণাত্মক এক্স অক্ষের দিকে আসছে। যদি দৃঢ় অবলম্বন থেকে প্রতিফলিত হয় তাহলে ফেজ ডিফারেন্স পাই হয়, অর্থাৎ উল্টে যায়, মাইনাস হয়ে যাবে। আর যদি মুক্ত পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় তাহলে ফেজ ডিফারেন্স 0। আমরা ফেজ ডিফারেন্স 0 ধরেই করব।
ধরি মুক্ত পৃষ্ঠ ফ্রি এন্ড মুক্ত পৃষ্ঠ থেকে প্রতিফলিত হচ্ছে। অতএব ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটি চলতরঙ্গ, একটা ইনসিডেন্ট ওয়েভ, একটা রিফ্লেক্টেড ওয়েভ, মুক্ত পৃষ্ঠ থেকে প্রতিফলিত হচ্ছে, শক্তি ক্ষয় 0, তাই এটা এই থাকছে, ওমেগাটি থাকছে, কে এক্সটা কে এক্সই থাকছে, শুধু বিপরীত দিক, তাই এটা চিহ্ন পাল্টে গেল, এক্সের চিহ্নটা পাল্টে গেল। তো এরা যদি পরস্পরের উপর আপতিত হয়, এরা যদি পরস্পরের উপর আপতিত হয়, তো অতএব লব্ধি তরঙ্গের, যাকে স্থান তরঙ্গ বলবো, লব্ধি তরঙ্গের সমীকরণ উপরিপাতের নীতি অনুযায়ী, তরঙ্গের যে উপরিপাতের নীতি আছে যে কোনো একটি বিন্দুতে একাধিক তরঙ্গ এসে যদি একসঙ্গে আপতিত হয়, তাহলে ওই বিন্দুর লব্ধি সরণ কি হবে? প্রত্যেকটি তরঙ্গের জন্য ওই বিন্দুর যে সরণ তাদের ভেক্টর যোগফলের সমান, অর্থাৎ y net is equal to yi plus yr। ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের যে সরণ তাদের সমষ্টি, ভেক্টর সমষ্টি হচ্ছে y net। যেহেতু ধনাত্মক x আর ঋণাত্মক x অক্ষ বরাবর ধরেছি, তাই y হয় পজিটিভ বা নেগেটিভ হবে, আপ ডাউন হবে, উপর নিচে হবে, সরণ সাম্য অবস্থান থেকে সরণ এটা x অক্ষ বরাবর যদি তরঙ্গটা যায়, x অক্ষ বরাবর, মনে করলাম x অক্ষ বরাবর তরঙ্গটা যাচ্ছে, কণাগুলি আপ ডাউন করছে, সিম্পল হারমোনিক মোশন, সাম্য অবস্থান থেকে সর্বাধিক যে কোনো দিকে যে সরণ তাকে বিস্তার বলা হয়। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো কণার যে সরণ সেটা হচ্ছে yr। সমষ্টি করলে ওই বিন্দুতে লব্ধি সরণ y net পাবো, যেটা উপরিপাতের নীতি অনুসারে, y net is equal to yi plus yr। এখান থেকে যদি আমরা ফর্মুলা বসাই, a sin ওমেগা টি মাইনাস কে এক্স আপতিত রশ্মির ফর্মুলা, আর এটা হচ্ছে a sin ওমেগা টি প্লাস কে এক্স। একই বিস্তার, একই বেগ, একই কম্পাঙ্ক, বেগ একই, কে বললো ওমেগা বাই কে ইজ ইকুয়াল টু বেগ, ওমেগা বাই কে ইজ ইকুয়াল টু বেগ। এটাতেও এ বিস্তার, এটাতেও এ বিস্তার, এটাতেও ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এটা হচ্ছে ওমেগা কৌণিক কম্পাঙ্ক, ওমেগা ইজ 2 পাই এন। তো 2 পাই তো ধ্রুবক, তাই এন সমান হবে দুজনেরই। এখান থেকে যদি এ কমন নিই, তাহলে কী হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এটা ইকুয়াল টু কী হবে? আমরা জানি সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা কি? সাইন এ প্লাস বি ডিভাইড বাই 2 আর কস, টু সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি ডিভাইড বাই 2, এটা হচ্ছে ফর্মুলা সাইন এ প্লাস সাইন বির। তো সাইন এ প্লাস সাইন বি যদি ধরি, তা কি লিখতে পারি? এটা প্লাস এটা ডিভাইড বাই 2, এটার সঙ্গে এটা যোগ করলে কি হবে? প্লাস কে এক্স মাইনাস কে এক্স আউট, ওমেগা টি দুইবার মানে 2 ওমেগা টি ডিভাইড বাই 2 মানে অনলি ওমেগা টি, আর কস এটা মাইনাস এটা ডিভাইড বাই 2, তো কস এটা মাইনাস এটা মানে কস মাইনাস 2 কে এক্স, কোসাইন মাইনাস 2 কে এক্স বাই 2,
কোসাইনের সঙ্গে -2kx/2 মানে কোসাইন -kx, কোসাইন থাকলে মাইনাসটা আর থাকে না, তাই এটা কোসাইন kx হয়ে যাবে। অর্থাৎ এটা হবে 2 কোথায় গেল বাবা, 2a কোসাইন kx ইন্টু সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু a ড্যাশ সাইন ওমেগা টি। যদি আমরা এটা দৃঢ় অবলম্বন থেকে রিফ্লেক্টেড ওয়েভ নিতাম, এখানে মাইনাস নিতাম, তাহলে একটু আলাদা হতো। তাহলে ওয়াই নেট পাচ্ছি এ ড্যাশ সাইন ওমেগা টি, যেখানে এই পোর্শনটা টোটালটাই অ্যামপ্লিচিউড বা বিস্তারকে বোঝাচ্ছে, এটা ফেজ দিয়ে বোঝাচ্ছে টাইমের সঙ্গে তার গতি। এ ড্যাশ ইজ ইকুয়াল টু 2a cos kx, চলতরঙ্গের বেলায় বাইরে শুধু এ ছিল, এখানে ছিল সময় এবং মাধ্যমের বিন্দুর যে অবস্থান, মাধ্যমের কোন বিন্দুটির কোন মুহূর্তে সরণ কত, অবস্থান এবং সময়ের উপর নির্ভর করত সরণ, কিন্তু প্রত্যেকটা কোণার বিস্তার সমান ছিল এ চলতরঙ্গের বেলায়। কিন্তু এখানে বিস্তার হচ্ছে 2a cos kx, বিস্তারটা স্থির নয়, বিস্তারটা কনস্ট্যান্ট না, এক্সের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ স্থানু তরঙ্গের বিস্তার এক্সের উপর ডিপেন্ডেন্ট। স্থানু তরঙ্গের কোন বিন্দুর কণাটির বিস্তার সেটা অবস্থানের উপর নির্ভর করছে, বিন্দুটার অবস্থানের উপর নির্ভর করছে। বিভিন্ন বিন্দুর বিস্তার বিভিন্ন হবে। স্থানু তরঙ্গে মাধ্যমের যে কণার বিস্তার, যে কণার কম্পনের বিস্তার সর্বোচ্চ, তাকে আবার সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোডস বলে। আমরা জানব জিওমেট্রিক্যালি লেখচিত্র অঙ্কন করে। আর যে বিন্দুর বিস্তার সর্বনিম্ন বা শূন্য, তাকে নোডস বলে বা নিষ্পন্দ বিন্দু বলে। তো আপাতত আমরা জানলাম যে স্থানু তরঙ্গের ফর্মুলা হচ্ছে 2a cos kx sin ওমেগা টি। স্থানু তরঙ্গের সমীকরণ এমনও হতে পারে -2a cos kx sin ওমেগা টি। স্থানু তরঙ্গের সমীকরণ এটাও হতে পারে 2a sin kx cos ওমেগা টি বা 2a cos kx cos ওমেগা টি। এই টাইপের হলেই হলো। এখানে একটা এক্সের সঙ্গে সাইন বা কস থাকবে, এখানে ওমেগা টির সঙ্গে সাইন বা কস থাকবে। দুটোই সাইনও হতে পারে, দুটোই কসও হতে পারে। সেগুলাও স্থানু তরঙ্গের সমীকরণ। তাহলে সমান বিবেক সম্পন্ন দুটি চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে একটির উপর আরেকটি আপতিত হলে স্থানু তরঙ্গ তৈরি হয়। সমান বিস্তার, সমান বেগ, সমান কম্পাঙ্ক, বিপরীত দিক থেকে এসে আপতিত হচ্ছে। যে অংশে তাদের লব্ধি তরঙ্গ সেই অংশেই সীমাবদ্ধ হয়। তার লব্ধি তরঙ্গকে বলা হচ্ছে স্থানু তরঙ্গ, যেহেতু ওই অংশের মধ্যেই বন্দী থাকে, মাধ্যম দিয়ে এগিয়ে যেতে পারে না বা শক্তি সঞ্চালন করতে পারে না, শক্তিকে আবদ্ধ করে ওই অংশের মধ্যে। একটি তরঙ্গ কোনো কণাকে যদি বলে তুমি উপরের দিকে যাও, অপর কণা যদি বলে তুমি নিচের দিকে যাও, সমপরিমাণ যদি যেতে বলে, তাহলে কণাটি কোনো দিকেই যাবে না, সাম্য অবস্থানে থাকবে। কিন্তু তাদের উপরিপাতনের ফলে বিভিন্ন মুহূর্তে চলতরঙ্গ দুটি, যারা উপরিপতন ঘটছে, চলতরঙ্গ দুটির বিভিন্ন মুহূর্তে বিভিন্ন কণার বিভিন্ন সরণ দেয়। তাই তাদের লব্ধি সরণ কেমন হবে, কোন মুহূর্তে, সেগুলি আমরা আলোচনা করব। অর্থাৎ দুটি চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে আপতিত হলো, বিভিন্ন সময়ে তাদের লব্ধি তরঙ্গ কীরূপ হবে সেটি আমরা লেখচিত্রের মাধ্যমে জানব। এটা হচ্ছে টি, এখানে ইনসিডেন্ট ওয়েভ সমীকরণ কি ছিল, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে রিফ্লেক্টেড ওয়েভ ওয়াই আর ইজ ইকুয়াল টু এ
সাইন ওমেগা টি প্লাস কে এক্স ছিল, আর এখানে ওয়াই নেট ইজ ইকুয়াল টু ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের ভেক্টর সাম, যেটা অ্যাকচুয়ালি বেরিয়েছিল 2a cos kx sin ওমেগা টি। একটুকে তাই করলাম তো, এই একটা ওয়েভ ধনাত্মক x অক্ষের দিকে যাচ্ছে, এই একটা ওয়েভ ঋণাত্মক x অক্ষের দিকে আসছে, সমান বিস্তার, সমান বেগ, সমান কম্পাঙ্ক বিশিষ্ট। তো এবার এই ওয়েভ চলতরঙ্গ, এই চলতরঙ্গ বিভিন্ন মুহূর্তে বিভিন্ন অবস্থানের কণার বিভিন্ন সরণ দেখাবে। তো একটা নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গটা তো নড়ছে চড়ছে, এটা একটা চলতরঙ্গ, এটা একটা চলতরঙ্গ। তো টি ইজ ইকুয়াল টু 0 মুহূর্তে, টি যখন 0, তখন এই চলতরঙ্গের সরণ কতটা, এই চলতরঙ্গের সরণ কতটা, এক্স বিন্দুর। টি যখন t/4, তখন এদের সরণ কতটা, তো তাদের সমষ্টি করলে স্থান তরঙ্গের সরণ পাবো আমরা ওই বিন্দুতে। তো সেগুলো আমরা নির্ণয় করব। তো মনে করলাম টি যখন 0, টি ইজ ইকুয়াল টু 0 যখন, when t equals to 0, তা টি যদি 0 ধরি, এখান থেকে কি পাচ্ছি আমরা, ইনসিডেন্ট ওয়েভ, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে a সাইন টি 0 ধরলে সাইন মাইনাস কে এক্স, সাইন মাইনাস কে এক্স মানে মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে মাইনাস a সাইন কে এক্স, তাই তো। ইনসিডেন্ট ওয়েভ টি ইজ ইকুয়াল টু 0-তে এক্স অবস্থানে বিন্দুটির সরণ কতটা, মাইনাস a সাইন কে এক্স। আর রিফ্লেক্টেড ওয়েভ, তার টাইম যদি টি ইজ ইকুয়াল টু 0 ধরি, সেই মুহূর্তে এক্স অবস্থানে অবস্থিত কণাটির সরণ কতটা, টিকে 0 ধরো, তাহলে a সাইন কে এক্স। তাহলে ইনসিডেন্ট ওয়েভের টি ইজ ইকুয়াল টু 0-তে এক্স অবস্থানে কণার সরণ, টি ইজ ইকুয়াল টু 0-তে রিফ্লেক্টেড ওয়েভের এক্স অবস্থানে কণার সরণ এতটা। তাহলে দুটি সরণের সমষ্টি তো আমাদের স্থান তরঙ্গের এক্স অবস্থানে কণাটির সরণ, দুটাকে যোগ করলে পাওয়া যায় ওয়াই নেট ইজ ইকুয়াল টু কি, ওয়াই আই প্লাস ওয়াই আর। এটা ওয়াই আই, এটা ওয়াই আর, দুটাকে যোগ করলে ওয়াই নেট পাবো। তাহলে ওয়াই নেট কী হচ্ছে, 0, একটা মাইনাস একটা প্লাস মানে 0। অর্থাৎ এক্স কণাটিকে একজনের নেগেটিভ দিকে সরাচ্ছে যে পরিমাণ, রিফ্লেক্টেড ওয়েভটি বিপরীত দিকে সরাচ্ছে সেই পরিমাণ, এ সাইন কে এক্স, এ সাইন কে এক্স, এটা মাইনাস এটা প্লাস, একটা মাইনাস দিকে একটা প্লাসের দিকে সরণ ঘটাচ্ছে টি ইজ ইকুয়াল টু 0-তে। তাহলে কণাটার লব্ধি সরণ কী হবে, 0, তাই লব্ধি সরণ হচ্ছে 0। তাই টি ইজ ইকুয়াল টু 0 যখন, তখন লব্ধি সরণ 0। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 0-তে স্থান তরঙ্গের কণাগুলি টি যখন 0, যে টি যদি 0 বসায়, তো সাইন 0-তে 0, তার মানে ওয়াই নেট 0, এক্সের উপর ডিপেন্ড করছে না, আর সমস্ত কণাগুলির সরণ হয়ে যাবে 0। এবার টি যদি আমরা টাইম যদি আমরা t/4 নিই, কী নিব, টি ইজ ইকুয়াল টু t/4, t/4 যদি নিই এখানে, তাহলে কি পাচ্ছি, এ সাইন ওমেগা বলতে 2π/t, আর স্মল টি এর মানকে নিলাম পর্যায়কালের 1/4, t/4 মাইনাস কে এক্স, টি কাটছে 2 কাটছে π/2 মাইনাস কে এক্স, π/2 মাইনাস কে এক্স মানে কি কস কে এক্স। তাই এটার হিসাব করে শর্টে যদি এখানে লিখি, তাহলে এ কস কে এক্স, টি ইজ ইকুয়াল টু t/4-এ এক্স অবস্থানে কণাটির সরণ কতটা, এ কস এক্স। এখানে টি ইজ ইকুয়াল টু যদি t/4 বসাই, তাহলে এখানে আসছে এ সাইন
পাই বাই টু প্লাস কে এক্স, পাই বাই টু প্লাস কে এক্স দ্বিতীয় কোয়াড্রেন্টে রয়েছে, দ্বিতীয় পদে অল সাইন টেন কস, তো সাইনটা কস হয়ে যাবে পাই বাই টু এর জন্য, কে এক্সটা কে এক্স হবে, মাইনাস হবে না যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টের সাইন রয়েছে। তাহলে এ কস কে এক্স, তাহলে ইনসিডেন্ট ওয়েভ এক্স অবস্থানের কণাটিকে এ কস কে এক্স পরিমাণ সরণ ঘটাতে চাইছে, রিফ্লেক্টেড ওয়েভ ওই কণাটিকেই এক্স বিন্দুর কণাটিকেই সমপরিমাণ সরণ ঘটাতে চেয়েছে। তো এও পজিটিভ সরণ ঘটাচ্ছে, এও পজিটিভ সরণ ঘটাচ্ছে, তাহলে কী হবে, কোণাটি ডাবল পরিমাণ সরে যাবে, একই অভিমুখে যেহেতু, এটাও হেল্পিং এটাও হেল্পিং, বিপরীত দিকে না, তাই মোট সরণ হবে 2a, অ্যাকচুয়ালি যোগ করতে হয় y net ইকুয়াল টু y i প্লাস y r, 2a cos kx, t যখন 4, t যখন t বাই 4 তখন এই অবস্থা হবে। এবার t ইকুয়াল টু যদি t বাই 2 নিই, t বাই 4 করে যোগ করছি, t বাই 4 যোগ t বাই 4 t বাই 2, তাহলে কি হবে, t বাই 2 যদি নিই তাহলে এখান থেকে y i এর মান কি আসছে, a সাইন ওমেগা মানে 2 পাই বাই ক্যাপিটাল টি, আর স্মল টি এর মান t বাই 2 মাইনাস কে এক্স, টি কাটছে 2 কাটছে, পাই মাইনাস কে এক্স, পাই মাইনাস কে এক্স মানে সাইন কে এক্সই হচ্ছে, তাই তো, পাই মাইনাস কে এক্স দ্বিতীয় কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে এ সাইন কে এক্স, এখানে টি এর মান যদি টি বাই 2 বসাই, এ সাইন 2 পাই বাই টি, আর টি এর মান হচ্ছে টি বাই 2 প্লাস কে এক্স, টি কাটলো 2 কাটলো, পাই প্লাস কে এক্স, পাই প্লাস কে এক্স মানে কি 3 নম্বর কোয়াড্রেন্টে যাচ্ছে, তো পাই আছে, সাইনটা সাইনই থাকবে যেহেতু পাই আছে, কিন্তু 3 নম্বরে যাচ্ছে তাই মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটা হবে মাইনাস এ সাইন কে এক্স, তাই তো, অল সাইন টেন কস 3 নম্বরে থাকছে, তা সেজন্য মাইনাস হয়ে যাবে, কিন্তু পাই প্লাস কে এক্স সেজন্য সাইনটা সাইনই থাকলো। এবার দুটোকে যদি যোগ করি, এই ইনসিডেন্ট ওয়েভ এক্স অবস্থানের পার্টিকেলকে বলছে পজিটিভ দিকে যাও যে পরিমাণ, রিফ্লেক্টেড ওয়েভ ওই পার্টিকেলটাকেই বলছে নেগেটিভ দিকে যাও ততটা পরিমাণ, তাহলে দুটো সমষ্টি করলে কি হবে, 0, তাই টি ইজুকাল টু টি বাই 2তে ওয়াই নেট ইজুকাল টু 0, টি ইজুকাল টু টি বাই 2তে ওয়াই নেট এক্সের উপর ডিপেন্ড করছে না, 0 চলে আসছে, মানে সমস্ত কণার সরণ হবে 0, যখন টি বাই 2 টাইম হবে তখন স্থান তরঙ্গের সমস্ত কণার সরণ হবে 0 ইররেসপেক্টিভ অফ পজিশন এক্স। এবার টি ইজুকাল টু যদি আমরা 3t/4 বসাই, তার কি দেখব, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এ কোস কে এক্স, বসাও, যদি বসাই আমরা তাহলে বুঝতে পারবো, এ সাইন 2 পাই বাই টি, আর স্মল টি এর মান 3t/4 মাইনাস কে এক্স, টি কাটলো 2, তাহলে এটা হচ্ছে এ সাইন 3 পাই বাই 2 মাইনাস কে এক্স, 3 পাই বাই 2, তো সাইনটা কস হবে, যেহেতু অড নাম্বার পাই বাই 2 রয়েছে সাইনটা কস হবে, আর 3 পাই বাই 2 মাইনাস কে এক্স মানে থার্ড কোয়াড্রেন্ট রয়েছে, তাহলে মাইনাস হয়ে যাবে, তো সাইনটা হবে কস, যেহেতু 3 পাই বাই 2 আছে, মাইনাস কে এক্স থার্ড কোয়াড্রেন্টে আছে, তো সাইন হয় মাইনাস, তো এটা যাবে মাইনাস কে এক্স, কী হবে মাইনাস কে এক্স, তো এটা হচ্ছে মাইনাস এ সাইন, সাইনটা হচ্ছে কস কে এক্স, এটা কি হবে, এটাও হবে মাইনাস এ কস কে এক্স। তো এক্সতম এক্স অবস্থানে যে কণাটি রয়েছে, টাইম যখন 3t/4, ইনসিডেন্ট ওয়েভ তাকে নেগেটিভ দিকে যতটা সরাতে চাইছে, রিফ্লেক্টেড ওয়েভ ওই কণাটিকে নেগেটিভ দিকে ততটাই সরাতে চাইছে, তাই যুগ্ম প্রভাব কী হবে,
ডবল হয়ে যাবে -2a cos kx। আর t ইকুয়াল টু যদি আমরা আবার t নিই, t ইকুয়াল টু ক্যাপিটাল T নিই, মানে 4t/4 t/4 করে বাড়াচ্ছি, টাইম পিরিয়ড, ক্যাপিটাল T বলতে টাইম পিরিয়ড আমরা জানি। তাহলে কি হবে, আবার এটা ফিরে আসবে -a sin kx, এটা হবে a sin kx ইকুয়াল টু 0 আসবে। অর্থাৎ পূর্ণ পর্যায়কালে t ইকুয়াল টু ক্যাপিটাল T যখন, তখন স্থানু তরঙ্গের সরণ হবে 0। অর্থাৎ স্থানু তরঙ্গ একটা পূর্ণ পর্যায়কালের মধ্যে t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু t এর আগ মুহূর্তে দুইবার 0 সরণে থাকে। এটাকে ধরবো না, t এর জাস্ট মুহূর্ত আগে দুইবার সাম্য অবস্থানে থাকে সমস্ত কণাগুলি। তো আমরা জিওমেট্রিক্যালি লেখচিত্রের সাহায্যে এগুলো দেখব, তাহলে বেশ ইন্টারেস্টিং মনে হবে। তরঙ্গের লেখচিত্র, তরঙ্গের প্রত্যেকটি কণা, তরঙ্গ যে মাধ্যম মধ্য দিয়ে যাচ্ছে, প্রত্যেকটি কণা প্রতি মুহূর্তে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতিতে দুলছে। তাই তরঙ্গের লেখচিত্র কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যদি তরঙ্গের ছবি তোলা হয়, তাহলে সেই নির্দিষ্ট মুহূর্তে কণাগুলির যে অবস্থান, নির্দিষ্ট মুহূর্তে মানে একটা টাইম ফিক্সড হয়ে যাচ্ছে, আর কণাগুলির অবস্থান মানে এক্স অক্ষ বরাবর যদি তরঙ্গ থাকে, তাহলে এক্স অক্ষে বরাবর বিভিন্ন অবস্থানের কণাগুলি কোন কোন জায়গায় রয়েছে তার চিত্র। অর্থাৎ একটা স্ক্রিনশট নেওয়া, তরঙ্গ যাচ্ছে, একটা স্ক্রিনশট নিলাম কোনো একটা মুহূর্তে, মানে ওই মুহূর্তে কণাগুলির অবস্থান। তো আমরা এখানে ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ, যে দুটা তরঙ্গের উপরিপাতের ফলে স্থানু তরঙ্গ তৈরি হলো ওয়াই নেট। তো ওয়াই ভার্সেস এক্স, এখানে ওয়াই নেট ভার্সেস এক্স। তো বিভিন্ন সময়ে কণাদের সরণ সংক্রান্ত হিসাব আমরা একটু আগে করলাম, তাতে দেখলাম যে টি যখন 0, t ইকুয়ালস টু 0 যখন, কোথায় লিখব, t ইকুয়ালস টু 0 যখন, তখন ইনসিডেন্ট ওয়েভের সরণ কী ছিল, মনে করলে দেখতে পাবো -a sin kx, অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সের বিভিন্ন মানের জন্য কণাগুলির সরণ, সেটিও একটি সরল দোলগতি a sin kx। তো সাইনের মাইনাস আছে, আবার t ইকুয়াল টু 0-তে ওয়াইটাকে আমরা ব্লু কালি দিয়ে আর রিফ্লেক্টেড ওয়েভটাকে ব্ল্যাক কালি দিয়ে আমরা এখানে ডিনোট করব। তাহলে ইনসিডেন্ট ওয়েভের কী ছিল, -a sin kx। মাইনাস যেহেতু আছে, সাইন যদি মাইনাস হয় তাহলে নিচ দিয়ে শুরু হয়, মূলবিন্দু থেকে নিচের দিকে শুরু হবে। sin kx এটা হচ্ছে λ/2, এটা হচ্ছে 2λ/2, এটা হচ্ছে 3λ/2, এটা হচ্ছে 4λ/2, মানে 2λ। এই ডিস্টেন্সে আমরা সবাইকে গ্যাপিংগুলা মেপে নিয়েছি। তো a sin kx হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের সরণ যখন t ইকুয়াল টু 0, আর রিফ্লেক্টেড ওয়েভের সরণ কী ছিল, a sin kx। দুটাকে যোগ করে লব্ধি তরঙ্গ মানে স্থানু তরঙ্গের সরণ কী ছিল, যোগ করে 0, অর্থাৎ ওয়াই নেট ইকুয়াল টু 0। এক্সের যে কোনো মানের জন্য ওয়াই নেট ইকুয়াল টু 0। তাই বলতে পারি যে ইনসিডেন্ট ওয়েভ, তার যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, মূলবিন্দু থেকে শুরু হবে নিচের দিকে,
তাহলে এখান থেকে আসবে ইনসিডেন্ট ওয়েভ, যেটা তার ওয়াই ভার্সেস এক্স, অর্থাৎ এক্স λ/2 সেটা সাম্য অবস্থানে রয়েছে, λ/4 সেখানে এক্স রয়েছে বিস্তারে, সর্বোচ্চ বিস্তারে। এবার রিফ্লেক্টেড ওয়েভ এ সাইন কে এক্স, তো প্লাস আছে, প্লাস মানে উপর দিয়ে যাবে, তাই এটা এইখানে, এটা এইখানে, এটা এইখানে, এটা এইখানে, এটা এইখানে, অর্থাৎ এরকম যাবে। অর্থাৎ ব্লু কালিটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের লেখচিত্র ওয়াই ভার্সেস এক্স, অর্থাৎ এক্স বলতে এই দাগ বরাবর কোন বিন্দুটার, কোন অবস্থানের বিন্দুটার সরণ সাম্য অবস্থান থেকে কত দূর। যদি এই বিন্দুটার সরণ দেখি, এই বিন্দুটার সরণ, ইনসিডেন্ট ওয়েভ বলছে এই বিন্দুটাকে নিচে এইখানে আনতে, ব্লু কালিটার জায়গায় আনতে চাইছে, সাম্য অবস্থান থেকে এই জায়গায় আনতে চাইছে। আর ব্ল্যাক কালি রিফ্লেক্টেড ওয়েভ কী বলছে, এই বিন্দুটাকে উপরে এইখানে চলো। তাহলে একই বিন্দু, ইনসিডেন্ট ওয়েভ ব্লু কালি বলছে নিচের দিকে আসো এখানে, রিফ্লেক্টেড ওয়েভ এই বিন্দুটাকে বলছে উপরের দিকে এখানে চলো। অর্থাৎ প্রতিটি তরঙ্গ এই বিন্দুটিকে এই সরণ আর এই সরণ দিতে চাইছে। তাহলে লব্ধি সরণ কী হবে, দুটার ভেক্টর সাম, ভেক্টর সাম মানে কি জিরো অবস্থানে থাকবে। তো প্রত্যেকটা বিন্দু ইনসিডেন্ট ওয়েভ যেদিকে যে পরিমাণ সরণ ঘটাতে চাইছে t=0-তে, রিফ্লেক্টেড ওয়েভ তার বিপরীত দিকে সেই পরিমাণ সরণ ঘটাতে চাইছে, তাই লব্ধি সরণ কী হবে, দুটোর সমষ্টি অর্থাৎ 0। তাই লব্ধি সরণ হবে 0, অর্থাৎ এটা হবে ওয়াই নেট ভার্সেস এক্স। অর্থাৎ প্রত্যেকটা বিন্দু এই দুটার সুপার ইম্পোজের ফলে, উপরিপাতনের ফলে যে আমাদের স্থান তরঙ্গ তৈরি হবে t=0-তে, তাতে লব্ধি তরঙ্গের লব্ধি সরণ 0 হবে প্রত্যেকটার, অর্থাৎ সাম্য অবস্থানে থাকবে, প্রত্যেকটা বিন্দু স্থির অবস্থানে থাকবে। এবার t=t/4 যদি হয়, এই দুটার যোগফল সমান স্থান তরঙ্গ, তাই দুটাকে যোগ করলে কী হবে, এই বিন্দুটাকে ইনসিডেন্ট ওয়েভ বলছে সর্বোচ্চ দূরে যাও, রিফ্লেক্টেড ওয়েভ বলছে বিপরীত দিকে সর্বোচ্চ দূরে যাও, তাহলে ও করবে কি, বেচারা তখন সাম্য অবস্থায় থাকবে, তাই এরকম ওয়েভ তৈরি হবে। এবার t=t/4, t=টাইম পিরিয়ড বাই 4। কী পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ইনসিডেন্ট ওয়েভের জন্য সরণ a cos kx, আর রিফ্লেক্টেড ওয়েভের জন্য পেয়েছিলাম ক্যাপিটাল A cos kx, প্রিভিয়াস চার্টে যেটা করলাম। তাহলে ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ দুজনেই বলছে এক্স অবস্থানের বিন্দুকে যে a cos kx ধনাত্মক দিকে এই পরিমাণ সরণ ঘটবে। তো a cos kx ইনসিডেন্ট ওয়েভের আর a cos kx হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভের। কসের লেখচিত্র আমরা কি জানি, ব্লু কালি দেবো ইনসিডেন্টের জন্য। কস মানে উপর দিয়ে শুরু, মূলবিন্দু থেকে না, উপর দিয়ে শুরু, তো এখান থেকে শুরু হবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে মাঝ বরাবর উপরে উঠবে, এইখানে যাবে, অর্থাৎ ইনসিডেন্ট ওয়েভটা এরকম হবে। আর রিফ্লেক্টেড ওয়েভ তো একই মান দেখাচ্ছে, a cos kx, a cos kx। তো রিফ্লেক্টেড ওয়েভ কী হবে, একই রকম হবে, এদিক দিয়ে যাবে রিফ্লেক্টেড ওয়েভ। কখন, t=t/4-এ আমরা কি দেখলাম, ইনসিডেন্ট ওয়েভ তার জন্য এক্স অবস্থানে বিন্দুর সরণ এটা করতে চাইছে, এক্স অবস্থানের কণাটির সরণ রিফ্লেক্টেড ওয়েভ এটা চাইছে। এক্স অবস্থানের কণাটিকে t=t/4-এ
এক্স অবস্থানের কণাটিকে t=t/4 ইনসিডেন্ট ওয়েভও যা করতে চেয়েছে রিফ্লেক্টেড ওয়েভও তাই করতে চেয়েছে, তার মানে কি ডবল হয়ে যাবে। তাই এই দুটার প্রভাবে এখানে কি হবে, ডবল হয়ে যাবে। এখানে যেরকম জায়গায় ছিল কি করতে হবে, এখানে উপর দিয়ে শুরু হবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। যেহেতু বিস্তার এখানে ডবল, এই দুটোকে যোগ করলে কি হবে 2a cos kx, তাই বিস্তার এখানে যে পরিমাণ হবে বিস্তার এখানে বিস্তার বেশি পরিমাণে হবে। এটা কি λ/2, 2λ/2, 3λ/2, 4λ/2। এবার t=t/2, t=t/2 তে আমরা কি পেয়েছিলাম, ইনসিডেন্ট ওয়েভ ছিল মাইনাস a sin, ইনসিডেন্ট ওয়েভ মাইনাস ছিল না প্লাস ছিল, ইনসিডেন্ট ওয়েভ প্লাস ছিল, ওইটা মাইনাস ছিল, a sin kx, আর রিফ্লেক্টেড ওয়েভ এক্স অবস্থানটাকে বলছিল মাইনাস a sin kx। এটা ব্ল্যাক কালি দিয়ে লিখবো যেহেতু রিফ্লেক্টেড ওয়েভ এক্স অবস্থানের কণাটিকে কি বলেছিল, নেগেটিভ দিকে সরণ হবে এই পরিমাণ। আপ ডাউন, উপরের দিকে y এর মান পজিটিভ, নিচের দিকে y এর মান নেগেটিভ, এটা শূন্য বিন্দু সাম্য অবস্থান। এই দাগটা সাম্য অবস্থানে রয়েছে, উপরে পজিটিভ সরণ কণাটির, নিচের দিকে নেগেটিভ সরণ। তাহলে a sin kx, তার মানে এটার ছবি হবে, ব্ল্যাক কালিটা হয়ে যাবে ব্লু কালি, ব্লু কালি হয়ে যাবে ব্ল্যাক কালি, কারণ t0-তে ইনসিডেন্ট ওয়েভ ছিল মাইনাস আর রিফ্লেক্টেড ওয়েভ ছিল প্লাস, আর t=t/2-তে পাল্টাপাল্টি হয়েছে, তাই কি হবে এরকম হবে। এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ, এরকম চাইছে। তাহলে এর সমষ্টিগত প্রভাব কি হবে, প্রত্যেকটা বিন্দুকে ইনসিডেন্ট ওয়েভ এবং রিফ্লেক্টেড ওয়েভ বিপরীত দিকে সমপরিমাণ সরণ ঘটাতে চাইছে। তাহলে রেজাল্টেন্ট কি হবে, দুটোই যদি যোগ করি a sin kx আর মাইনাস a sin kx, আগের চাপটা দেখলে বুঝতে পারবে, তাহলে লব্ধি সরণ শূন্য হবে ইররেসপেক্টিভ অফ পজিশন অফ পার্টিকেল ইন দ্য মিডিয়াম অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর যত রকমের কণা রয়েছে মিডিয়ামে প্রত্যেকেই সাম্য অবস্থানে থাকবে, কারণ দুটোকে যোগ করলে 0 হচ্ছে, y net = 0 হচ্ছে, এক্স এর উপর ডিপেন্ড করছে না। কখন, যখন t=2-তে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে বলবো এই ইনসিডেন্ট ওয়েভ রিফ্লেক্টেড ওয়েভ দুটার রেজাল্টেন্টে আমরা এটা পাচ্ছি। এখানে ইনসিডেন্ট ওয়েভ রিফ্লেক্টেড ওয়েভ দুটার রেজাল্টেন্টে আমরা এটা পাচ্ছি, ইনসিডেন্ট ওয়েভ রিফ্লেক্টেড ওয়েভ দুটার রেজাল্টেন্টে আমরা এটা পাচ্ছি। এবার নেক্সট t=3t/4, 3t/4 কি ছিল, ইনসিডেন্ট ওয়েভ রিফ্লেক্টেড ওয়েভ দুটারই ডিসপ্লেসমেন্ট ছিল x বিন্দুর মাইনাস a cos kx, আর এটা রিফ্লেক্টেড ওয়েভ কালো কালি দিয়ে, ইনসিডেন্ট ওয়েভ মাইনাস a cos kx। তো ইনসিডেন্ট ওয়েভ রিফ্লেক্টেড ওয়েভ দুটাই এক্স কণাকে বলছে মাইনাসের দিকে সরণ ঘটো সমান পরিমাণ।
মাইনাসের দিকে সরণ ঘটাতে বলছে ইনসিডেন্ট ওয়েভ, যে পরিমাণ রিফ্লেক্টেড ওয়েভ এক্স অবস্থানের কোণাটিকে মাইনাসের দিকে সরণ ঘটাতে বলছে সেই পরিমাণ, তাহলে ডবল সরণ হয়ে যাবে। তাই প্রত্যেকটা কোণার সরণ ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের যা ছিল রেজাল্টেন্টে স্থানীয় তরঙ্গে ডবল হয়ে যাবে। কিন্তু মাইনাস হলে নিচের দিক দিয়ে শুরু, এই চিত্রটা নিচের দিক দিয়ে শুরু হবে। কি হবে? নিচের দিক দিয়ে শুরু হবে। ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ কি একই রকম বলছে, তো এটাও মাইনাসটা এই দিক দিয়ে শুরু হবে। তো দুটোই প্রত্যেকটা পার্টিকেলকে একই অর্ডার দিচ্ছে, একই নির্দেশ দিচ্ছে, একই দিকে সরণ ঘটতে, তার মানে ডবল সরণ হয়ে যাবে। তাই এখানে এটা পাল্টে হবে, কি হবে? নিচ দিয়ে শুরু হবে, এইখানে যাবে, আবার এইখানে আসবে, এইখানে যাবে, এইখানে আসবে। এই চিত্রটা বিপরীত চিত্র হবে। আবার টি যখন ক্যাপিটাল টি, তখন এই চিত্রটা এখানে হুবহু ফিরে আসবে। হুবহু ফিরে আসবে মানে এটা আসবে এরকম, তাতে লব্ধি সরণ, স্থানীয় তরঙ্গের প্রত্যেকটা বিন্দুর সরণ, প্রত্যেকটা এক্স অবস্থান x1 x2 x3 সবারই মান হবে 0, সরণের মান হবে 0। তাই এটা হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি স্থানীয় তরঙ্গের? স্থানীয় তরঙ্গের দেখতে পাচ্ছি যে 0 টাইম থেকে শুরু করে টি এর পূর্ব মুহূর্ত পর্যন্ত দুইবার, এটা তো টি, 0 থেকে টি এর পূর্ব মুহূর্ত পর্যন্ত দুইবার সমস্ত কণা, কম্পনরত সমস্ত কণা একযোগে সাম্য অবস্থানে স্থির হয়ে যায়। একটা তার টান করা আছে, টেনে যদি ছেড়ে দিই, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, পূর্ণ পর্যায়। তাতে দুইবার ক্রস করবে সাম্য অবস্থানটিকে। তাই সাম্য অবস্থানটিকে দুইবার ক্রস করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা বিন্দুকে আমি এখানে t = 0, t = ক্যাপিটাল T/4, t = ক্যাপিটাল T/2, t = 3T/4, t = ক্যাপিটাল T। কি দেখতে পাচ্ছি? এই বিন্দুটি, এটা তো রেজাল্টেন্ট লব্ধি তরঙ্গ, স্থানীয় তরঙ্গ, t = 0, t = T/2, t = T/4, t = T/2, t = 3T/4, t = ক্যাপিটাল T। কি দেখতে পাচ্ছি? এই যে বিন্দুটা রয়েছে, যখন t0 ছিল তখনও সাম্য অবস্থানে ছিল, t যখন T/4 তখনও সাম্য অবস্থানে রয়েছে, t যখন 3T/4 2T/4 মানে T/2 তখনও এই বিন্দুটা সাম্য অবস্থানেই রয়েছে। এক্সের এই পরিমাণ দূরের, এক্স অক্ষ বরাবর এই পরিমাণ দূরের বিন্দুটা এখানেও সাম্য অবস্থানে রয়েছে। মানে কিছু কিছু বিন্দু আছে যেগুলো স্থানীয় তরঙ্গে সর্বদাই সাম্য অবস্থানে থাকে। সর্বনিম্ন বিস্তার মানে বিস্তার শূন্য। আর কোথাকার বিন্দু? আর দেখতে পাচ্ছি এই বিন্দুটা সাম্য অবস্থানে আছে, এই দাগটা সাম্য অবস্থান, এটা পজিটিভ বিস্তার, এটা নেগেটিভ বিস্তার, এখানেও সাম্য অবস্থানেই রয়েছে বিন্দুটা। এত দূরের বিন্দু এখানেও সাম্য অবস্থানে রয়েছে, এত দূরের বিন্দু এখানেও সাম্য অবস্থানে রয়েছে, এত দূরের বিন্দু এখানেও সাম্য অবস্থানে রয়েছে। ব্ল্যাক কালিটা তো ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করছে। আবার এখানে দেখতে পাচ্ছি সাম্য অবস্থানে আছে, ওই বিন্দুটা এখানেও সাম্য অবস্থানে ছিল, এখানেও সাম্য অবস্থানে ছিল, এখানেও সাম্য অবস্থানে ছিল, এখানেও সাম্য অবস্থানে আছে।
এখানে সাম্য অবস্থানে, এখানেও সাম্য অবস্থানে, মানে মাঝখানে, এখানেও মাঝখানে, এখানেও মাঝখানে, এখানেও মাঝখানে। কত দূরের? এটা λ/2, তাহলে এটা হচ্ছে λ/4, এটা হচ্ছে 2 λ/4, না 3 λ/4, 2 λ/4 মানে λ/2 হয়ে যাচ্ছে, 3 λ/4, এটা 5 λ/4। এই বিন্দুগুলা সর্বদাই সাম্য অবস্থানে রয়েছে। এই বিন্দুগুলোকে বলা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, নোডস। স্থানু তরঙ্গের মাধ্যমের যে কণাগুলির বিস্তার সর্বদাই শূন্য, সর্বদাই সাম্য অবস্থানে থাকে, বিস্তার লাভ করে না, স্থির বিন্দু, সেগুলোকে বলা হয় নোডস, অর্থাৎ নিষ্পন্দ বিন্দু। নিষ্পন্দ বিন্দু কোথায় কোথায় রয়েছে? λ/4, 3 λ/4, 5 λ/4। আর যে বিন্দুর বিস্তার সর্বোচ্চ, এখানে দেখতে পাচ্ছি এই কণাগুলি একযোগে নিচে নামছে, এই কণাটার বিস্তার সর্বোচ্চ, এই কণাটার বিস্তার সর্বোচ্চ, এই কণাটার বিস্তার হচ্ছে সর্বোচ্চ নিচের দিকে। আবার 3t/4 ওই কণাটি উপরের দিকে সর্বোচ্চ উঠেছে, আর এখানকার কণাটা নিচে যতটা নেমেছিল উপরে ওঠার সময় ততটাই উঠেছে। কিন্তু যে সর্বোচ্চ বিস্তার লাভ করেছিল t = t/4, সেই কণাটি 3t/4 আবার সর্বোচ্চ উত্থানও হয়েছে, সর্বোচ্চ পতনও হয়েছে, সর্বোচ্চ উত্থানও হয়েছে, মানে সর্বোচ্চ বিস্তার লাভ করেছে। কিন্তু বাকি কণাগুলি সর্বোচ্চ বিস্তার লাভ করেনি। তো যে কণাগুলির বিস্তার সর্বোচ্চ তাদেরকে বলা হয় সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোডস। অ্যান্টিনোডস কোথায় রয়েছে? এটা, এটা মানে কি λ/2, এটা মানে কি 2 λ/2, এই যে বরাবর, এটা মানে এই যে 3 λ/2, এই বিন্দুটা, এটা মানে 4 λ/2। এগুলো হচ্ছে অ্যান্টিনোডস। তো নোডস আর অ্যান্টিনোডস, নিষ্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দু বার করার যে পদ্ধতি, সেটা আমরা এখানে আলোচনা করব। প্রথমে t = 2-তে ব্লু কালিটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, t = 0, টাইমটাকে ফিক্সড করে দিচ্ছি। t = 0-তে x অক্ষ বরাবর কণাগুলি কী অবস্থানে রয়েছে? এখানকার কণাটা নিচে রয়েছে, এখানকার কণাটা উপরে রয়েছে, এখানকার কণাটা নিচে আছে, এখানটা উপরে আছে, এটা একটু নিচে আছে, এটা একটু উপরে আছে। এই রকম একটা চিত্র যদি আমরা t = 0-তে ইনসিডেন্ট ওয়েভের পিকচার নিই, ছবি তুলি, স্ক্রিনশট নিই, তাহলে এরকম একটা অবস্থান পাবো। কিন্তু তারা তো স্থির অবস্থায় নেই, তারা আপ ডাউন করছে সরল দোলগতিতে। তাই টাইমটা ফিক্সড করে দিতে হবে যে ওই মুহূর্তে x অক্ষের কণাগুলি কি কি জায়গায় রয়েছে, কোন কোন অবস্থানে রয়েছে, তার চিত্র হচ্ছে ব্লুটা। আর রিফ্লেক্টেড ওয়েভ যেটা আসছে সেটা t = 0-তে কী অবস্থানে রয়েছে। তাদের দুজনের মিল মহব্বতে আমরা কি দেখতে পাচ্ছি? যে কোনো x বরাবর যে কোনো বিন্দুকে ইনসিডেন্ট ওয়েভ যেদিকে যতটা সরাতে চেয়েছে, রিফ্লেক্টেড ওয়েভ বিপরীত দিকে ততটা সরাতে চেয়েছে, সম পরিমাণ কিন্তু বিপরীত দিকে, তাই রেজাল্টেন্ট 0। তার মানে সবাই রয়েছে সাম্য অবস্থানে। ঠিক সেরকম t = t/2, 0-তে আর অর্ধেক টাইমে, সেখানেও এরা শুধু পাল্টাপাল্টি করেছে, ব্ল্যাকটা নিচে নেমে গেছে, ব্লুটা উপরে উঠে গেছে, যেহেতু মাইনাস প্লাস পাল্টাপাল্টি করেছে, তাতেও রেজাল্টেন্টটা কি 0। মানে একটি পর্যায়কালের পূর্ব মুহূর্তে, একটি পর্যায়কালে দুইবার সাম্য অবস্থানে থাকবে একযোগে সমস্ত কণাগুলি স্থানু তরঙ্গের। এবং এখানে এই কণাটি নিচে রয়েছে ঠিকই, কিন্তু একটু পরেই এই কণাটাও সর্বোচ্চ বিস্তার লাভ করতে পারে। অর্থাৎ চলতরঙ্গে, একটি চলতরঙ্গের কথা বলছি, দুটার লব্ধি প্রভাব না, একটি চলতরঙ্গের মাধ্যমের কম্পনতা প্রত্যেকটি কণা বিভিন্ন সময়ে সর্বোচ্চ বিস্তার লাভ করতে পারে। একটু নিচে আছে, সেও একসময় নিচে, কারণ চলতরঙ্গ যাচ্ছে তো, কম্পনতা প্রত্যেকটি কণার বিস্তার সমান, কম্পাঙ্ক সমান। কিন্তু স্থানু তরঙ্গে প্রত্যেকটি কণার
বিস্তার সমান না। যেগুলো নোটস নিষ্পন্দ বিন্দু ওর তো বিস্তারই নাই, শূন্য, সবসময় সাম্য অবস্থানে আছে, নড়ছেই না। যেগুলো সুস্পন্দ বিন্দু সে সর্বদাই রাজা, সবসময় সে সর্বোচ্চ বিস্তার অর্জন করে। সর্বোচ্চ বিস্তারের কথা বলছি, সেও এক সময় সাম্য অবস্থানে আসছে। কারণ কি, এখান থেকে যখন এটা আসলো কি হলো, এই পোর্শনটা দুটো নোটসের মাঝখানে পোর্শনটা নিচে নেমে গেল, তারপরের নোটসের মাঝের অংশটা উপরে উঠে গেল। এটা নিচে নেমেছে, এটা উপরে উঠেছে। তারপরের নোটসেরটা এটা নিচে নেমে গেল, তারপরেরটা উপরে উঠে গেল। এখানে কি হয়েছে, যেটা নিচে ছিল সেটা উপরে উঠে গেছে, কিন্তু এখান থেকে এখানে আসতে গেলে সবাইকে একবার আবার এই জায়গায় আসতে হয়েছে। এই জায়গায় কীভাবে আসছে, এটা উপরে উঠে গেছে, লেভেলে চলে আসলো, এটা নিচে নেমে গিয়ে লেভেলে চলে আসলো, এটা উপরে উঠে গিয়ে লেভেলে চলে আসলো, এটা নিচে এসে লেভেলে চলে আসলো, প্রত্যেকে সাম্য অবস্থানে আসলো। তারপরে যেরকম ছিল উল্টা চিত্র হয়ে গেল, বিপরীত চিত্র। এটা নিচে ছিল, পোর্শনটা উপরে উঠে গেছে, এটা উপরে ছিল, পোর্শনটা নিচে নেমে গেছে। তাই সাম্য অবস্থানে ছিল, একজন উপরে উঠলো, একজন নিচে নামলো। আবার তারা লেভেলে আসবে, আবার তারা নিচে যাবে, আবার তারা লেভেলে আসবে, আবার তারা বিপরীত দিকে যাবে, আবার লেভেলে আসবে, আবার বিপরীত দিকে। অর্থাৎ প্রত্যেকটি কোণে এক মুহূর্তে লেভেলে আসে, পর্যায়কালে দুইবার লেভেলে আসে, মানে সাম্য অবস্থানে আসে, মানে তারা স্থির হয়ে যায়। একযোগে কম্পনশীল প্রত্যেকটি কোণা সাম্য অবস্থানে এসে স্থির হয়ে যায়। তো কিছু কিছু বিন্দু আছে এক সময় তারা স্থির না, তার চিরন্তন স্থির, নড়বেই না, চড়বেই না, যাদেরকে বলা হয় নোটস বা নিষ্পন্দ বিন্দু। আর কিছু রয়েছে অ্যান্টি নোটস, যেগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু, সেগুলো সর্বদাই সর্বোচ্চ বিস্তার লাভ অর্জন করতে পারে। এখানেও সর্বোচ্চ বিস্তার, এখানেও সর্বোচ্চ বিস্তার। অবশ্যই উল্টো দিকে সর্বোচ্চ বিস্তারে পৌঁছাতে গেলে একবার লেভেলে আসতে হয়েছে, সাম্য অবস্থান দিয়েই পাস করতে হয়েছে, সাম্য অবস্থান দিয়েই পাস করতে হয়। তো এই হচ্ছে আমাদের ওয়াইনেট অর্থাৎ স্থাণু তরঙ্গের লেখচিত্র। আমরা স্থাণু তরঙ্গের নোটস এবং অ্যান্টি নোটস, নিষ্পন্দবিন্দু আর সুস্পন্দবিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করব, এটা তো লেখচিত্রে দেখতে পাচ্ছি। λ/4, 3λ/4, 5λ/4 এর নোটস রয়েছে, আর অ্যান্টি নোটস রয়েছে λ/2, 2λ/2, 3λ/2, 4λ/2, সেখানে রয়েছে অ্যান্টি নোটস মানে সুস্পন্দ বিন্দু। কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি কী করে বার করব? আমরা জানি যে ওয়াই নেট ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই আর, যেখান থেকে পেয়েছিলাম 2a cos kx আর সাইন ওমেগা টি, যেখানে a ড্যাশ ধরেছিলাম আমরা 2a cos kx কে, অর্থাৎ স্থাণু তরঙ্গের প্রত্যেকটা বিন্দুর যে বিস্তার সেটি একটি সরল দোলগতি 2a cos kx, সেটিও x এর সাপেক্ষে পরিবর্তনশীল। অর্থাৎ বিভিন্ন x এর মানে, x এর বিভিন্ন মানে বিভিন্ন x অবস্থানে, এই বরাবর বিভিন্ন অবস্থানের যে কণাগুলি রয়েছে যাদের x এর মান বিভিন্ন, x এর বিভিন্ন মান বসালে তাদের বিস্তার বিভিন্ন আসে। প্রত্যেকটি কণার বিস্তার সমান না, কারো বিস্তার শূন্য নোটস, কারো বিস্তার সর্বোচ্চ অ্যান্টি নোটস। তো নোটস এবং অ্যান্টি নোটস আমরা কী করে বার করব? তাহলে স্থাণু তরঙ্গের নিষ্পন্দ বিন্দু মানে কি বিস্তার শূন্য, তাই a ড্যাশ ইজ ইকুয়াল টু শূন্য। a ড্যাশ শূন্য মানে কি, বা এখান থেকে লিখতে পারি আমি a ড্যাশ বলতে বোঝাই 2a, a ড্যাশ বলতে বোঝাই 2a cos kx ইজ ইকুয়াল টু শূন্য, বা cos kx ইজ ইকুয়াল টু শূন্য, বা এখান থেকে পাই kx ইজ ইকুয়াল টু কী হবে π/2, π/2তে হয়, বা 3π/2, বা 5π/2, .7π/2, odd number of π/2। x এর অবস্থান নির্ণয় করছি, নোটস কোথায় পাবো? তো k এর মান কি 2π/λ, k হচ্ছে ওয়েভ নাম্বার
অ্যাঙ্গুলার হবে না, 2π/λ ইন্টু এক্স ইজিক্যাল টু π/2 হতে পারে, 3π/2 হতে পারে, 5π/2 হতে পারে, ডট ডট ডট। তাহলে বা এখান থেকে এক্স কী হতে পারে, এটার সঙ্গে এটা ম্যাচিং করলে পাই কাটবে, এক্স ইজিক্যাল টু λ/4, তাই তো, λ/4। এটাতে কী হবে 3λ/4। এটার সঙ্গে নেক্সটটা যদি ইকুয়াল করি পাই কাটবে, এক্স ইজিক্যাল টু 3λ/4, 5λ/4, 7λ/4, ডট ডট ডট। তাহলে নিষ্পন্দ বিন্দু কোথায় কোথায় আছে, এক্স যখন λ/4, শুরু থেকে λ/4 এ নিষ্পন্দ বিন্দু আছে, 3λ/4, এই যে 3λ/4 এ নিষ্পন্দ বিন্দু আছে যে কোনো জায়গায়, এখান থেকে λ/4 এ নিষ্পন্দ বিন্দু, 3λ/4 এ নিষ্পন্দ বিন্দু, 5λ/4 এ নিষ্পন্দ বিন্দু, 7λ/4 এ নিষ্পন্দ বিন্দু, অ্যান্ড সো অন। আমরা দেখতে পাচ্ছি দুটি নিষ্পন্দ বিন্দুর মাঝখানে দূরত্ব কত, λ/2। দুটি পরপর ক্রমিক পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2। মনে রাখবো পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত, λ/2। λ/2 অন্তর অন্তর নিষ্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু পুনরায় ফিরে আসে। এবার আমরা সুস্পন্দ বিন্দুর অবস্থান নির্ণয় করব। স্থান তরঙ্গের সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু কী করে পাবো, এটা হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ ইজিক্যাল টু ম্যাক্সিমাম হতে হবে। ম্যাক্সিমাম কত হতে পারে, এ ড্যাশ ইজিক্যাল টু 2a cos kx। এ ড্যাশ ম্যাক্সিমাম কী হতে পারে, cos kx যখন 1 হয়ে যাবে, এটা ইজিক্যাল টু 2 এর সমান হবে, cos kx সমান 1 হবে যখন cos kx ইজিক্যাল টু 1। cos kx কখন 1 হবে, যখন kx এর মান 0 হবে, পাই হবে, 2π হবে, 3π হবে, 4π হবে, অ্যান্ড সো অন। তাহলে k মানে 2π/λ ইন্টু এক্স ইজিক্যাল টু 0, π, 2π, 3π, 4π, ডট 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 সো অন। তাহলে এক্স কী হবে, এটার সঙ্গে এটা যদি আমি ম্যাচিং করি তাহলে এক্স ইজিক্যাল টু 0। শূন্য অবস্থানে অ্যান্টিনোড পাওয়া যায়, এই যে শূন্য অবস্থানে অ্যান্টিনোড, সর্বোচ্চ বিস্তার আছে। এক্স ইজিক্যাল টু যখন 0 তখন অ্যান্টিনোড, অবশ্যই এই সমীকরণটার জন্য। স্থান তরঙ্গের অনেক সমীকরণ হতে পারে, 2a sin kx cos ωt হতে পারে, তখন উল্টে যাবে, 2a cos kx cos ωt, তার উল্টে যাবে। আমরা বইয়ে যেটা রয়েছে সেটাকে ধরে নিয়ে করছি, তাই এগুলো পাচ্ছি। তারপরে এটার সঙ্গে এটা যদি মিলাই তাহলে এক্স ইজিক্যাল টু পাই কাটছে λ/2, 2λ/2, 3λ/2, 4λ/2, ডট ডট ডট। এই অবস্থানে আমরা সুস্পন্দ বিন্দু পাব। পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কি, λ/2। পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কি, λ/2। প্রপার্টিজ কি আছে, 1 নম্বর, স্থানু তরঙ্গে মাধ্যমের প্রত্যেকটি কণার বিস্তার সমান নয়, সেটা এক্সের উপর নির্ভর করে। কারো বিস্তার সর্বোচ্চ থেকে সুস্পন্দ বিন্দু বলে, কারো বিস্তার সর্বনিম্ন বা 0 থেকে নিষ্পন্দ বিন্দু বলে। স্থানু তরঙ্গের প্রতিটি মাধ্যমের প্রতিটি বিন্দুর বিস্তার সমান নয়। যেসব বিন্দুর বিস্তার সর্বনিম্ন বা 0, তাদের নিষ্পন্দ
বিন্দু এবং যেসব বিন্দুর বিস্তার সর্বোচ্চ তাদের সুস্পন্দ বিন্দু বলে। সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু স্থির অবস্থানে রয়েছে। যেমন এই স্থানতরঙ্গের বেলায় নিস্পন্দ বিন্দুগুলি λ/4, 3 λ/4, 5 λ/4, 7 λ/4, 9 λ/4 অবস্থানে থাকবেই থাকবে। আর সুস্পন্দ বিন্দুগুলি λ/2, 2 λ/2, 3 λ/2, 4 λ/2, 5 λ/2 এরকম অবস্থানে থাকবেই থাকবে। তাই সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু স্থির মানে কি, তরঙ্গটা স্থির, তরঙ্গ মাধ্যম দিয়ে এগিয়ে যাচ্ছে না, শুধু আপ ডাউন করছে। যে একবার নিচে ছিল সে একবার উপরে উঠছে, অবশ্যই সাম্য অবস্থান অতিক্রম করছে। যেই মুহূর্তে সবাই সাম্য অবস্থান অতিক্রম করছে তখন একযোগে সমস্ত বিন্দু সরণ শূন্য। তাই কি লিখতে পারি, স্থানতরঙ্গে প্রতি পর্যায়ে বা প্রতি পর্যায়কালে বা প্রতি পর্যায়ে একযোগে সমস্ত বিন্দু সাম্য অবস্থানে থাকে। একযোগে সমস্ত বিন্দু দুইবার সাম্য অবস্থানে থাকে। দুটি নোডস বা দুটি অ্যান্টি নোডস, দুটি সুস্পন্দ বিন্দু এবং দুটি নিস্পন্দ বিন্দু পরপর দুটি সুস্পন্দ ও পরপর দুটি সুস্পন্দ ও পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব সর্বদাই λ/2। পরপর দুটো নিস্পন্দ বিন্দু বা পরপর দুটো সুস্পন্দ বিন্দু, তাদের মধ্যে দূরত্ব সর্বদাই হবে λ/2। আর কি আছে, দুটি নিস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু, দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী কণাগুলি সর্বদাই একই দিকে সরণ ঘটে। যে কোনো মুহূর্তে সবার একদিকে সরণ ঘটবে। এটার এই মুহূর্তে মানে t=t/4-এ এরা সবাই নিচের দিকে সরণ হয়েছে, তারপরে সবাই একসময় এখানে আসছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবার উপরের দিকে চলে গেল। তা দুটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী প্রত্যেকটি কণা দুটি পরপর বা ক্রমিক নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সকল কণা যে কোনো মুহূর্তে একই দিকে সরণ ঘটে। এরা উপরের দিকে সরণ হয়েছে, এরা নিচের দিকে একযোগে সরণ হয়েছে, এরা উপরের দিকে আপ ডাউন করছে, নট লাইক দিস, ঢেউ না, আপ ডাউন করছে। এটা উপরে উঠলো তো এটা নিচে, আবার এটা এক সময় নিচে নেমে ব্যালেন্সে আসবে, এটা উপরে উঠে ব্যালেন্সে যাবে, তারপরে আবার পাল্টাপাল্টি করবে, আপ ডাউন করবে, জাস্ট একই জায়গা থেকে এগিয়ে যাবে না। দুটি পরপর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সকল কণা যে কোনো মুহূর্তে একই দিকে সরণ ঘটে। আর কি রয়েছে, এটাকে লুপ বলা হয়, এটা একটা লুপ, এটা একটা লুপ। একই লুপের প্রত্যেকটি কণার যে কোনো মুহূর্তে ফেজ ডিফারেন্স হচ্ছে 0, একই দিকে সরণ ঘটে এবং একই দশায় থাকে, একই দশায় থাকে, একই দশায়
থাকে। দুটি নোডসের মধ্যবর্তী কণাগুলি যে কোনো মুহূর্তে একই দিকে থাকে এবং একই দশায় থাকে। পরপর দুটি লুপ, পরপর বলে ক্রমিক বলার দরকার না, পরপর দুটি লুপের, এটাকে লুপ বলে, এটা একটা লুপ, এটা পরের লুপ, এটা তারপরের লুপ, পরপর দুটি লুপের কণাগুলি যে কোনো মুহূর্তে বিপরীত দিকে সরণে থাকে, বিপরীত সরণে থাকে। কি বলবো, পরপর দুটি লুপের কণাগুলি যে কোনো মুহূর্তে বিপরীত দিকে সরণ ঘটে। কণাগুলির যে কোনো মুহূর্তে বিপরীত দিকে সরণ ঘটে এবং বিপরীত দশায় থাকে। মানে এখানে যতগুলি কণা রয়েছে, এটা 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 প্রত্যেকটি কণা একটি লুপের বা দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী কণাগুলি সর্বদাই যে কোনো মুহূর্তে সর্বদা বলে যে কোনো মুহূর্তে একই দিকে সরণ ঘটে, প্রত্যেকে একই দশায় থাকে। এই কণার আর এই কণার মধ্যে দশা পার্থক্য কি? শূন্য। এই কণার এই কণার মধ্যে দশা পার্থক্য শূন্য, যেহেতু একই লুপে আছে দশা পার্থক্য শূন্য। আর এই কণাগুলি বিপরীত দিকে আছে, নেক্সট লুপের কণাগুলি যে কোনো মুহূর্তে, এটা t = 3t/4, 3t/4-এ এই লুপ আর এই লুপের কণাগুলি বিপরীত দিকে আছে, সরণ হচ্ছে বিপরীত দিক। শুধু তাই না, দশা হচ্ছে বিপরীত, 180 ডিগ্রি দশা পার্থক্য, ফেজ ডিফারেন্স পাই। তাই এই কণার এই কণার মধ্যে ফেজ ডিফারেন্স কত পাই, এই কণার সঙ্গে এই কণার ফেজ ডিফারেন্স কত পাই, এই কণার সঙ্গে এই কণার ফেজ ডিফারেন্স কত পাই, এই কণার সঙ্গে এই কণার ফেজ ডিফারেন্স কত পাই, আর এদের মধ্যে ফেজ ডিফারেন্স 0, যেহেতু একই লুপে আছে। তাই একই লুপের কণাগুলির মধ্যে ফেজ ডিফারেন্স 0, কিন্তু পরপর দুটি লুপের কণাগুলির ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, বিপরীত দশায় থাকে। যেগুলো নিষ্পন্দ বিন্দু সেগুলোতে ঘনত্ব এবং চাপ সর্বাধিক, যেগুলো সুস্পন্দ বিন্দু সেগুলোতে ঘনত্ব এবং চাপ সর্বনিম্ন। এই কণাটি যেগুলো সুস্পন্দ বিন্দু, তারা সর্বোচ্চ বিস্তার অর্জন করতে পারে, কিন্তু সবাই সর্বোচ্চ বিস্তার অর্জন করতে পারে না। এই কণাগুলি একযোগে উপরে যাচ্ছে, এই কণাগুলি একযোগে নিচের দিকে আসছে এই অবস্থানে। এই কণাটার বিস্তার এই পর্যন্ত এতটুকুন, যখন উপরে ছিল তখন এতটুকুনই ছিল। এই কণাটা সর্বোচ্চ সরণ হয়েছে সাম্য অবস্থান থেকে, যখন উপরে ছিল তখনও সর্বোচ্চ সাম্য অবস্থান ছিল। অর্থাৎ সবার ভাগ্যে সমান বিস্তার অর্জন হয় না, কারো বিস্তার সর্বোচ্চ হয়, কারো বিস্তার সর্বনিম্ন হয়, কারো বিস্তার মাঝারি হয়, কারো বিস্তার কম, কারো বিস্তার বেশি। যার সর্বোচ্চ বিস্তার তাকে কী বলে? সুস্পন্দ বিন্দু। যার সর্বনিম্ন বিস্তার মানে 0 বিস্তার তাকে কী বলে? নিষ্পন্দ বিন্দু। তো এই হচ্ছে আমাদের স্থান তরঙ্গের বৈশিষ্ট্য, যে প্রত্যেকটি কণার মাধ্যমে প্রত্যেকটি কণার বিস্তার সমান নয়। যেসব বিন্দুর বিস্তার 0 তাদের নিষ্পন্দ বিন্দু বলে। স্থান তরঙ্গে মাধ্যমের কম্পনরত প্রতিটি বিন্দুর বিস্তার, মাধ্যমের কম্পনরত প্রতিটি বিন্দুর বিস্তার সমান নয়। যেসব বিন্দুর বিস্তার 0 তাদের নিষ্পন্দ বিন্দু, যেসব বিন্দুর বিস্তার সর্বোচ্চ তাদের সুস্পন্দ বিন্দু বলে। স্থান তরঙ্গে প্রতি পর্যায়ে একযোগে সমস্ত বিন্দু 2বার সাম্য অবস্থানে আসে, কিন্তু চলতরঙ্গে তা হয় না। যদি আমরা চলতরঙ্গ আর স্থান তরঙ্গের পার্থক্য বলি, তাহলে বলবো চলতরঙ্গে শক্তি সঞ্চালিত হয়, স্থান তরঙ্গে শক্তি সঞ্চালিত হয় না। স্থান তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য যেটা লেখার দরকার, যে যখন প্রত্যেকটা কণা সাম্য অবস্থানে আসে তখন গতিশক্তি সর্বোচ্চ, স্থিতিশক্তি 0। কারণ আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশন, সরল দোলগতিতে সাম্য অবস্থানে বেগ হয় সর্বোচ্চ, সাম্য অবস্থানে বেগ সর্বোচ্চ, তাই গতিশক্তি সর্বোচ্চ, স্থিতিশক্তি 0। তাই এখানে 2বার গতিশক্তি সর্বোচ্চ হয়, স্থিতিশক্তি 0 হয়।
আর যখন সবাই প্রান্ত অবস্থানে আসে এই মুহূর্তে, কণাগুলি যখন এই অবস্থানে আসে, তখন স্থিতিশক্তি সর্বোচ্চ, গতিশক্তি শূন্য। এটার গতিশক্তি শূন্য, এটার গতিশক্তি শূন্য, তাই এখানে গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি হচ্ছে সর্বোচ্চ। এখানে গতিশক্তি সর্বোচ্চ, স্থিতিশক্তি শূন্য। তাই দুইবার স্থানু তরঙ্গে একটি পর্যায়ের মধ্যে স্থানু তরঙ্গে একটি পর্যায়ের মধ্যে দুইবার গতিশক্তি সর্বোচ্চ, স্থিতিশক্তি শূন্য, এবং ভাইস ভার্সা। দুইবার স্থিতিশক্তি সর্বোচ্চ, গতিশক্তি শূন্য। কখন? যখন সাম্য অবস্থানে থাকবে। আচ্ছা, সাম্য অবস্থানে এই লুপ আর এই লুপের কণাগুলি একই দিকে সরণ না বিপরীত দিকে সরণ? এই লুপের কণাগুলি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কারণ নেক্সট উপরে। এখানকার কণাগুলি নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাই এদের গতির অভিমুখ কিন্তু ভিন্ন, সরণ হওয়ার প্রচেষ্টা কিন্তু ভিন্ন দিকে, একই দিকে না। দুটার সরণ, দুটার গতির অভিমুখ ভিন্ন দিক, তাই এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? এই লুপ আর এই লুপের মধ্যে ফেজ ডিফারেন্স পাই। এখানকার প্রত্যেকটি কোণার মধ্যে ফেজ ডিফারেন্স শূন্য, এখানকার প্রত্যেকটি কোণার মধ্যে ফেজ ডিফারেন্স শূন্য। তাহলে স্থানু তরঙ্গে একটি পর্যায়ের মধ্যে দুইবার গতিশক্তি সর্বোচ্চ হয়, স্থিতিশক্তি শূন্য হয়, আর দুইবার স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, গতিশক্তি শূন্য হয়, মানে ভাইস ভার্সা। তো আমাদের চলতরঙ্গ আর স্থানু তরঙ্গের মধ্যে পার্থক্য যদি বলে, চলতরঙ্গে শক্তি সঞ্চালিত হয়, স্থানু তরঙ্গে শক্তি আবদ্ধ থাকে। চলতরঙ্গে প্রত্যেকটি কণা বিভিন্ন সময়ে সর্বোচ্চ বিস্তার লাভ করতে পারে। চলতরঙ্গে প্রত্যেকটা কণা, কেউ আগে সর্বোচ্চ বিস্তার লাভ করছে, কেউ পরে করছে, একযোগে না, সর্বোচ্চ বিস্তার লাভ করতে পারে প্রত্যেকটা কণা, কিন্তু স্থানু তরঙ্গে পারে না। কারো ভাগ্যে বেশি বিস্তার, কারো ভাগ্যে কম বিস্তার, কারো ভাগ্যে শূন্য বিস্তার। চলতরঙ্গে কোনো বিন্দুই সর্বদা স্থির অবস্থানে থাকে না, সাম্য অবস্থানে থাকে না। চলতরঙ্গে কোনো বিন্দুই সর্বদা সাম্য অবস্থানে বিরাজ করে না, কিন্তু স্থানু তরঙ্গে নিষ্পন্দ বিন্দুগুলি সর্বদাই সাম্য অবস্থানে বিরাজ করে, তাদের ভাগ্যে আর গতিশীলতা জুটেনি। চলতরঙ্গে যে কোনো কণা থেকে পরের কণায় ফেজ ডিফারেন্স ঘটে, কিন্তু এখানে প্রত্যেকটি পরপর কণার মধ্যে ফেজ ডিফারেন্স ঘটে না। এদের প্রত্যেকটা কণার ফেজ ডিফারেন্স 0, এদের ফেজ ডিফারেন্স 0, এদের মধ্যে এদের ফেজ ডিফারেন্স হচ্ছে পাই। কিন্তু চলতরঙ্গে ফেজ ডিফারেন্স যা ইচ্ছা তা হতে পারে। কত হতে পারে? 0 থেকে পাই পর্যন্ত, যে কিছু 0 থেকে পাই পর্যন্ত যে কোনো ফেজ ডিফারেন্স হতে পারে। তারপরে আর কি তফাৎ রয়েছে স্থানু তরঙ্গের বৈশিষ্ট্যের সঙ্গে চলতরঙ্গের? চলতরঙ্গের প্রত্যেকটা বিন্দু সাম্য অবস্থানে আসতে পারে, কিন্তু একযোগে সমস্ত বিন্দু সাম্য অবস্থানে আসে না। আর স্থানু তরঙ্গে এক একটি পর্যায়ের মধ্যে দুইবার একযোগে, মানে একসঙ্গে সমস্ত বিন্দু সাম্য অবস্থানে আসে। এটি হচ্ছে তফাৎ। আর কি রয়েছে? চলতরঙ্গে প্রত্যেকটা বিন্দুর চাপ এবং ঘনত্ব সমান, কিন্তু স্থানু তরঙ্গে নিষ্পন্দ বিন্দুর মধ্যে চাপ ঘনত্ব সর্বাধিক, সুস্পন্দ বিন্দুর মধ্যে চাপ ঘনত্ব সর্বনিম্ন বা শূন্য। এই সমস্ত পার্থক্য রয়েছে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। থ্যাংক ইউ।